नमस्कार, जय हिंद। आप सभी को मैं सुभाष बंतवा फिर से एक छोटा सा ইনফরমেটিভ ভিডিও लेके आया हूँ। আপনার সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন আমার ক্লিপগুলো, ঠিক আছে? তো আমি আশা করি আপনারা সকাল ভালো আছেন। আর আমি কয়েকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে। তো আজকেও আমি একটা ছোট্ট प्रतिवेदन আমি प्रस्तुत करते चलेছি। तपाईँहरू सबैलाई मेरो सुभाष बान्तवाको करजोरी नमस्कार। र म आज चाहिँ यहाँनिर आउनुको कारण एउटा अर्कै छ, स्पेसियल छ है, इम्पोर्टेन्ट छ। त यो चाहिँ मैले बङ्गला भाषामा मैले भन्नु सकेँ भनेदेखिलाई सायद यो अर्थपूर्ण हुन्छ होला, किनभनेदेखिलाई यो चाहिँ बृहत रूपमा तपाईँहरूले सेयर गर्नुपर्ने हुन्छ। अनि तपाईँहरूलाई पनि जानकारी दिनुको निम्ति मेरो जति पनि सम्पूर्ण रिटायर अवसर प्राप्त मेरा सम्पूर्ण साथीभाइहरू, दाजुभाइहरू लगायत उनका परिवार लगायत सल्वामा बसोबास गर्ने जति पनि मेरो शुभचिन्तकहरू हुनुहुन्छन्, अनि सल्वावासी लगायत दार्जिलिङ, कालेबुङ, खरसाङ, आसाम विभिन्न जग्गाको मेरो सम्पूर्ण साथीहरूलाई म करजोरी नमस्कार। आज কে টপিকসটা আছে আমি বাংলা ভাষাতে আমি করছি। আমি এখন আমাদের প্রিয় নতুন সরকার আমাদের রাজ্যের উনি এখন সরকার কাজ শুরু করে দিয়েছেন, ঠিক আছে? তাই আমি ওনাদের কাছে এই ভিডিওটাকে আপনাদের মাধ্যম থেকে আপনাদের দ্বারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করবেন, যাতে এই আমার লক্ষ্যটা সফল হোক। তাই বলি আমি আজকে শুরু করব, আশীর্বাদ করবেন, ঠিক আছে? আজকের মূল টপিকস হলো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, লুপ্তপ্রায় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ইএফআর, যেটা 3টা ব্যাটালিয়ন আছে সলওয়াতে ব্রিগেডে। তা সেই ইএফআরটা এখন প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। আউট অফ 3টে ব্যাটালিয়ন এখানকার স্ট্রেংথটা মোটামুটি ধরে নিন 2টো ব্যাটালিয়নের মতো হয়ে গেছে। সেই জন্য এই প্রতিবেদনটা আমি শুরু করছি। তার আগে আমি আপনাদেরকে জানাবো, তার আগে ইএফআর সম্বন্ধে কিছু জানা দরকার আছে। তাই বলি আমি এই ভিডিও ক্লিপটা প্রথম ইএফআর এর পরিচয় থেকে শুরু করব। অ্যাকচুয়াল রেজিং অফ ইএফআর ডেট, কোন তারিখে জন্ম হলো, এটা কিন্তু সম্ভাব্য কোনো ডকুমেন্টারি কোনো আমি জায়গা পাচ্ছি না, সেই জন্যে এটা রেডিলি নট অ্যাভাইলেবল। বাট এটা মানা যাবে কি 18 সেঞ্চুরির মধ্যভাগে, 18 সেঞ্চুরির সেকেন্ড হাফ মানে মধ্যভাগে পলাশি যুদ্ধের টাইমে 1757-এ ব্রিটিশ সাম্রাজ্য কে স্ট্রেংথেন করার জন্যে ভারতবর্ষতে এটা গার্ড করার জন্যে এই ইএফআরকে এস্টাবলিশ করেছিল। তখন এটাকে ইস্টার্ন প্রোটেকশন ফোর্স এর নামে জানা যেত, ঠিক আছে? আন্ডার দি কন্ট্রোল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোলে সম্ভবত তখন এটা পাঞ্জাব রেজিমেন্ট 1795 সালে এটা আবার নতুন নাম রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে নামকরণ হলো। ইএফআর এর হিস্ট্রিটা আপনি বুঝে নিন, পড়ে নিন। যদি মাঝে মধ্যে যদি ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। এটা আমি কোনো ডকুমেন্টারি এটা আমি বানাচ্ছি আপনাকে একটু জানার জন্যে, এটা দরকার আছে। ইএফআর কি, ইএফআর ওয়ার ফ্রম ইএফআর এস্টাবলিশ, এটা জানার আছে বলে, দরকার আছে বলে এইটুকু আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝাতে। নামকরণ হলো 1861 সালে। আবার এই ব্যাটালিয়নকে ফ্রন্টিয়ার গার্ড হিসাবে তখনকার হার ম্যাজেস্টি গভর্নমেন্ট অফ কুইন ভিক্টোরিয়া ইউকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে স্থানান্তরণ হলো, ঠিক আছে? পরবর্তীকালে 1873-এ আবার এটা বেঙ্গল মিলিটারি পুলিশের নামে নামকরণ হলো, যার হেডকোয়ার্টারটা ঢাকা বাংলাদেশে ছিল।
1891 ইরাতে এই ব্যাটালিয়নকে নতুন রূপে একটা ওয়েপেনারি রূপে সাজানো হলো। 1910 সালে ডিউরিং দি ইয়ার 1910 আসামের শিলচর আর গারো হিলস, বুঝে নিন, আসামের শিলচর আর গারো হিলস ব্যাটালিয়নকে বিএমপিতে মিশানো হলো এই ব্যাটালিয়নকে। ঠিক আছে, 1911 সালে এই বিএমপি ব্যাটালিয়নের স্ট্রেংথ ছিল একটা সিও, 4টা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এসি, 8টা সুবেদার, 8টা জমাদার, 66 হবিলদার আর 664 সিপাহী। ঢাকা হেডকোয়ার্টারে 3টে আরও ডিট্যাচমেন্টের সঙ্গে শিলচর, তুরা আর বরিশালে এটাকে ডিপ্লয়মেন্ট হলো। ঠিক আছে, এগুলো জানা দরকার আছে, কেননা আমরা যখন যে কোনো জিনিসের আমরা চর্চা করব তার একটা জন্ম থেকে শুরু করে ওই লাইফটা জানানো দরকার আছে। তো তারপরে 1911 সালে ব্রিটিশ ইন্ডিয়া হেডকোয়ার্টার ঢাকা বাংলাদেশ থেকে দিল্লিতে শিফট করা হলো, এটাকে শিফট হলো। ঠিক আছে, তখন 1912 সালে এই এরিয়া আন্ডার ইস্ট বেঙ্গল এন্ড আসাম ব্রিটিশরা রিকগনাইজ করলো দিল্লি দরবার অ্যানাউন্সমেন্টে। ঠিক আছে, শিলচর গারো হিলস ডিট্যাচমেন্ট যেটা 1910 সালে অ্যামালগামেন্ট করলো আর এটাকে আসামে ট্রান্সফার করলো 1 নভেম্বর 1912-তে। ইএফআর কোথায় জন্ম হলো, কি ছিল, এগুলো একটু জানা দরকার আছে। তারপর ফার্স্ট বেঙ্গল মিলিটারি ব্যাটালিয়নের স্ট্রেংথটা আবার আলাদা করে শিফট করা হলো। ঠিক আছে, 1920 সালে 31 মার্চ ইএফআর অ্যাক্ট বেঙ্গল ব্যাটালিয়ন আর 1922-তে ইএফআর রেগুলেশন পাস হলো। ইএফআর অ্যাক্ট আর ইএফআর রেগুলেশনটা বানানো হলো। এটা 1947 সাল পর্যন্ত 1947 সাল পর্যন্ত কন্টিনিউ চলল। তারপর ডিউরিং পার্টিশন অফ ইন্ডিয়া, যখন ইন্ডিয়াকে পার্টিশন করা হলো, ইএফআর 2 ভাগে ভাগ করা হলো। ইএফআর হেডকোয়ার্টার্স আর মুখ্য ভাগ যে বর্তমান হিজলি খড়গপুরে শিফট হলো, একটা পার্টটা মেন পার্টটা খড়গপুরে শিফট হলো 1 নভেম্বর 1947-এ। ঠিক আছে, তখন হিজলিটা মূল রূপে ব্রিটিশ এর গ্যারিসন আর এয়ারফিল্ড আর্মি আর র্যাব এর পোস্ট ছিল হিজলিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। পরে এটাকে ক্রান্তিকারীদের রাখার জেল হিসাবে ইউটিলাইজ করা হলো হিজলিটাকে। ঠিক আছে, যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করত, ব্রিটিশের বিরুদ্ধে যারা ক্রান্তিকারী লড়াই করতো তাদেরকে ওই প্রিজনে রাখা হতো। ঠিক আছে, এটা 14 জুলাই 1951-তে মহামান্য বিসি রয়, অনারেবল সিএম আর মহামান্য পণ্ডিত জওয়াহরলাল নেহরু আমলে ইএফআরকে সলওয়াতে শিফট করা হলো। ঠিক আছে, এটা ভালো করে শুনে নিন, আপনাদের কাজে লাগবে। তারপরে আপনাকে আমি জানাচ্ছি কন্টিনিউ। ইএফআর জওয়ান তখন লুসা হিলস 1888-91 লুসা হিলসের এক্সপিডিশনেও ভাগ নিয়েছিল। আর মিসমি আর মিরি মিশন এক্সপিডিশনেও ভাগ নিয়েছিল। চেংলংকে নাগা হিলসকে ক্যাপচার করেছিল ইএফআর। ঠিক আছে, যখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক এনইএফটি, যেটা পরে স্বতন্ত্র নেফা, এখন আমরা নেফা বলে জানি, যে অরুণাচল প্রদেশ ওয়ার্ল্ড ওয়ার 1 বিএমপি সঙ্গে আর ওয়ার্ল্ড ওয়ার 2 ইএফআর এরা অংশগ্রহণ করেছে। নাগা ইনসার্জেন্সিকে সাপ্রেস করার জন্য এরা 6 বছরের জন্য 1956 থেকে 1961 পর্যন্ত এরা ওইখানে ডিউটি করেছে। ঠিক আছে, মণিপুর ও নাগাল্যান্ডে। ইএফআর এর জওয়ানের সক্রিয় সীমানা সুরক্ষার জন্য আর্মির সাথে ভারতের ইস্টার্ন সেক্টরে এগেন্স্ট দি হোস্টাইল রাজ্যে, তখনকার ইস্টার্ন পাকিস্তান, এ ডিউটি করেছিল।
তখন বিএসএফ রেস ছিল না, বিএসএফের কোনো ছিল না, তখন বিএসএফ বলে কোনো ইউনিট ছিল না, তখন ইএফআর ওই কাজটা বর্ডারেও কাজ করতো। 1962 সালে 22 নভেম্বরে ইএফআর ডেডিকেশনকে দেখে সরকার আবার একটা সেকেন্ড ব্যাটালিয়ন ইস্টাবলিশ হলো 1962 সালে 22 নভেম্বর। ঠিক আছে, ইএফআর জওয়ানদের ডেডিকেশন ডিউটি আর অনেক সেরেমোনিয়াল প্যারেডে ভাগ নেওয়া হতো। এর পার্টিসিপেশন আর দক্ষতার জন্য অনেক রকম এপ্রিসিয়েশনও পেয়েছে। ইএফআর অনেক রকম এপ্রিসিয়েশন পেয়েছে, বিভিন্ন অনার অফ ভাইসরয় গার্ড ওর তখনকার ওর অনারারি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, ইনাদের গার্ড অফ অনার গার্ড করার জন্য ইএফআরকে ইউটিলাইজ করা হতো। ইএফআর জওয়ানরা এই ডিউটিগুলো খুব দক্ষতাপূর্ণভাবে করেছে। ইএফআর জওয়ানরা আগামী দিনের গ্লোরিয়াস মুভমেন্টকে আবার পাবলিক আর তার জন্য ইএফআর সম্মানিত ও হয়ে গেছে অনেকবার। এই মানে বর্ডারের ডিউটি, গার্ড অফ অনার এর জন্যে, স্পেশাল ডিউটি, অপারেশন ডিউটির জন্য এরা সম্মানিত হয়েছে। এছাড়া দার্জিলিংয়ের গভর্নর হাউস গার্ড, ডিফারেন্ট এয়ারপোর্ট, কলকাতা এরিয়ার আর বিভিন্ন বিদেশি কনসুলেটস আর ইএফআর জওয়ানের কঠোর ডিউটি করে যখন সিভিল পুলিশ কোনো ভায়োলেন্সকে শান্ত করার জন্যে প্রবলেমে ফেসে যাবে, তখন ইএফআরকে ডিপ্লয়েড করা হতো। আর কমিউনাল ভায়োলেন্স আর ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্যও ইএফআরকে তৈনাত করা হতো। ঠিক আছে, এখনও এই ডিউটি ইএফআর জওয়ানরা করে থাকে। ইএফআর জওয়ানের ডেডিকেশন ওর ডিউটি দেখে আবার ওদের স্মার্ট টার্ন আউট অ্যান্ড সলিডারিটি দেখে বিভিন্ন ইম্পর্টেন্ট ডিউটি ইএফআরকে ডিপ্লয়েড করা থাকে। ইএফআর এর ডিউটি পারফরমেন্সের সম্মান দিয়ে আবার ইএফআর 3rd ব্যাটালিয়ন রেজ হলো 8 ডিসেম্বর 1983, কিন্তু এটাকে ফাংশনিং রূপে, কার্যন্তর রূপে 1 মার্চ 1984 থেকে শুরু করা হলো। ঠিক আছে, ভালো করে শুনুন। তারপর ইএফআরকে স্পেশাল অপারেশন ডিউটি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়িতে ডিপ্লয় করা হলো। অনেক ডিউটি করেছে। কেএলও और এলডব্লিউ, লেফট উইং এক্সট্রিমিস্ট, এই জায়গাগুলোতেও ইএফআরকে ডিপ্লয়েড করা হতো। 2010 সালে শিলদা, বিনপুর, লালগড়, রামগড় ইত্যাদি জায়গাতে অনেক ইএফআর জওয়ানরা শহীদ হয়েছেন। কিন্তু বাকি জওয়ানের মনোবল কখনো কমে না। এটা হওয়া সত্ত্বেও বাকি জওয়ানদের মনোবল, ওদের কোনো মনের অশান্তি বা আমরা ডিউটি করব না, করতে পারবো না, ঝিমিয়ে যাবে, এইসব হবে না। কিন্তু এখনও ডিউটি করে যাচ্ছে ইএফআর জওয়ানরা। ডিউরিং লাস্ট পাস্ট 100 ইয়ার্স ইএফআর কিন্তু নিজের মানটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই ইএফআর এর মোটো ওয়াফাদারি और বাহাদুরি কে অ্যাডার করতে পেরেছে। কিন্তু আজকে ইএফআর এর কন্ডিশন যে এতই খারাপ, ডিলাবিলেটেড কন্ডিশন হয়ে গেছে, মূল কারণ 2010 থেকে আজ পর্যন্ত একটাও রিক্রুটমেন্ট হয়নি। প্রায় রিক্রুটমেন্টটা বন্ধই হয়ে গেছে। যারা এক্সেম্পটেড ক্যাটাগরিতে ছিল, 1-2 করে ওইটা কিন্তু হচ্ছে, বাদ বাকি রেগুলার যে রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে গেছে। মূলত 3টা ব্যাটালিয়নে 828 স্ট্রেংথ ইস্ট ব্যাটালিয়নে থাকে, কিন্তু এখন এটা কমে 2টো ব্যাটালিয়নেরও কম হয়ে গেছে স্ট্রেংথটা। কারণ প্রতি মাস অন্তত একটা ব্যাটালিয়ন থেকে 7 থেকে 10 জন সুপারঅ্যানুয়েশন রিটায়ার করছে, পেনশন যাচ্ছে। তো মোস্ট প্রবাবলি আসছে 5 বছরের মধ্যে শুধু একটা ব্যাটালিয়নের স্ট্রেংথটাই থাকবে বলে আমার চিন্তা লাগছে। ওটা আমার মতে আফটার 5 ইয়ার্স, উইদিন 5 ইয়ার্স ইএফআর কিন্তু একটা ব্যাটালিয়ন স্ট্রেংথে থেকে যাবে। তাই আমি এক অবসরপ্রাপ্ত ইএফআর অফিসার হয়ে আপনাকে সরকারকে আমি বিনম্র নিবেদন করব কি দয়া করে এই লুপ্ত প্রায় ইএফআরকে আপনি বাঁচাবেন
যাতে করে ইএফআর জওয়ানরা আগামী দিনে আরও ভালো গ্লোরিয়াস মুভমেন্টে ডিউটি করবে আর ওদের ডেডিকেশন অফ ডিউটিটাকে ধরে রাখতে পারবে। পাবলিকের সেবার্থ और রাষ্ট্রের সেবার্থ ওরা কাজ করতে পারে। সরকারকে আমি এই নিবেদন করব, আপনাদের মাধ্যম থেকে, আমার ভিউয়ার্সের মাধ্যম থেকে এই সন্দেশটা, এই প্রতিবেদনটা আপনি পুরা শেয়ার করবেন, ফলো করবেন আর কমেন্টসও লিখবেন। মাঝে মধ্যে যদি আমার প্রতিবেদনে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এটা আমি ইএফআরের ভবিষ্যৎকে দেখে আমি বানিয়েছি। ইএফআরকে আমি ভালোবাসি, কিন্তু কেননা আমি ইএফআর থেকে আমার সংসার চলেছে, তাই বলে আমি মহামান্য সরকারকে, রাজ্য সরকারকে আমি অনুরোধ করব, দয়া করে ইএফআর এর রিক্রুটমেন্টটা চালু করে দিবেন। এখানে অনেক ছেলে, অনেক মানে প্রতিভাবান ছেলেগুলো রয়েছে, সলুয়া, দার্জিলিং, কালিম্পং, খরসাং, শিলিগুড়ি, সব জায়গায় আসাম। তো ওনাদের একটু সংসারও চলবে এইটা দিয়ে। তাই আপনার মাধ্যমে আমি এইটা, আমার প্রতিবেদনটাকে সরকারের সমক্ষ এটা পৌঁছে দিবেন বলে আমি অনুরোধ করব। আপনাদের আগামী দিন খুব ভালোভাবে কেটে যাক, তাই বলে আজকে প্রতিবেদনটা আমি এখানে শেষ করতে চলেছি। নমস্কার, জয় হিন্দ।